এই যে সামনে নির্বাচন যত ঘনিয়ে আসছে, আমরা রাজনৈতিক দলগুলোর ভেতরে এক ধরনের পাল্টাপাল্টি অভিযোগ এখনই শুরু হয়ে গেছে, কিন্তু নির্বাচনের প্রচারণা আমরা জানি আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো শুরু হয়নি, আরও কিছুটা সময় বাকি আছে। বিক্ষিপ্তভাবে আমরা অনেক মানুষকেই আসলে দেখছি বা অনেক নেতাকে আমরা দেখছি যে রাজনৈতিক এই বলা যায় মানুষের সাথে সাধারণভাবে তারা যোগাযোগ স্থাপন করছেন, এক ধরনের তাদের যোগাযোগ বৃদ্ধি করছেন আমরা যদি বলি নির্বাচনকে সামনে রেখে। সেই জায়গায় এখনো সেই যে পাল্টাপাল্টি অভিযোগ যে এই দলের নেতারা হয়তো কোনো সুবিধা পাচ্ছেন, অন্য দলকে ইলেকশন কমিশন সুবিধা দিচ্ছে, এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, দর্শকদের শুভেচ্ছা। আসলে প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একটা আস্থার সম্পর্ক তৈরি হতো, একে অপরকে বিশ্বাস করত, তাহলে পাল্টা অভিযোগের মাত্রা এত বেশি হতো না। যেহেতু আস্থার সংকট আছে, সে কারণেই কিন্তু দেখো, নির্বাচন তো জনগণের কাছে, ভোটারই হচ্ছে নির্বাচনের নিয়ামক শক্তি। তা ভোটারদের কাছে প্রতিযোগী রাজনৈতিক দল বা প্রার্থীরা যাবেন যে তারা জনগণের জন্য কি করবেন আগামী নির্বাচনের পর। তারা জনগণের কল্যাণে, তাদের ভাগ্য উন্নয়নে, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি, সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য তারা কি করবেন, আর শিক্ষা স্বাস্থ্যসেবায় তাদের কি কর্মসূচি থাকবে, এগুলোই কিন্তু বিষয় হওয়া উচিত। কিন্তু সেটি নিজেরা কি করবেন সেটার বদলে তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন যে অমুক দলকে সুবিধা দিচ্ছে, আবার অমুক দল বলছে অমুক দলকে সুবিধা দিচ্ছে। এক ধরনের কাদা ছড়াছড়ি, যেটি কোনোভাবেই কাম্য নয়। আর আপনি বলছেন এখন থেকে শুরু হচ্ছে, এটি অনেক আগে থেকেই, নির্বাচনের প্রক্রিয়া তফসিল ঘোষণারও আগে থেকে। তো এটি রাজনৈতিক দলগুলোর এক ধরনের দেউলিয়ত্বের প্রকাশ, যে তারা কি করবে, তারা জনগণের সাথে জনসংযোগ করবে, তাদের 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 প্রতিশ্রুতি দেবে কি করবে। আর সে ব্যাপারে কিন্তু খুব কথাবার্তা কমই হচ্ছে। কথাবার্তা হচ্ছে যে অমুক দল অমুক এই আচরণবিধি লঙ্ঘন করেছে, কিন্তু আচরণবিধি লঙ্ঘন করার দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি না পালন করে, নির্বাচন কমিশনের কাছে নালিশ করবে। প্রতিদিনই আমরা সংবাদপত্র বা টেলিভিশন খুললে দেখি যে একে এক দল আর এক দলের বিরুদ্ধে অভিযোগ করেছে। কেউ হয়তো স্বৈরাচারের দোসর বলছে কাউকে, কেউ আবার স্বাধীনতা বিরোধী বা ইত্যাদি, এসব নিয়েই। অর্থাৎ নির্বাচনটা নির্বাচনের মধ্যে নেই, এটা যে আমাদের অতীত রাজনীতির যে বৃত্তে আবদ্ধ, এবং রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ কি সেটাও আমরা জানি না। কারণ আমরা দেখলাম যে কয়েকদিন আগে ইসলামী দলগুলোর, ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে একটা ঐক্য ছিল, যেমন তারা বলেছিলেন যে ইসলামী দলগুলোর যারা সমর্থক তারা একটি বাক্সে ভোট দেবেন বা ভোট নেবেন তারা। কিন্তু দেখলাম যে সেটি দুটি ইসলামী বড় দল, জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখান থেকে চলে আসলো, সেই জোট ছেড়ে চলে আসলো। এখন তারা আলাদাভাবে নির্বাচন করবেন। তাহলে তাদের ঐক্যটা কি শুধু, তাদের এই যে ঐক্যের ভাঙনটা শুধু আসন ভাগাভাগির জন্যে, না তাদের রাজনৈতিক কোনো বিরোধ বা রাজনৈতিক মতাদর্শগত তাদের মধ্যে বিভেদ আছে? এটি একটি প্রশ্ন। কিন্তু আমরা আমরা যেটা দেখলাম যে এই দুই দলের মধ্যে যে বাদানুবাদ, এবং কেউ জোট ভাঙার দায়িত্ব নিতে চাচ্ছে না। আর ইসলামী আন্দোলন বলছে যে এটি জামাত ইসলামী তাদের উপর অনেক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, কোন আসনে তারা নির্বাচন করবে সেটা তারা চাপিয়ে দিচ্ছে, এ কারণে তাদের পক্ষে সম্ভব নয় এই জবরদস্তি মেনে নেওয়া। আবার জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইসলামী আন্দোলন শুরু থেকেই একটু ভিন্ন পথে যাচ্ছিল এবং তাদের নীতি আদর্শের সাথে তাদের বিরোধ আছে। আমরা জানি যে ইসলামী আন্দোলনের যে প্রধান, তিনি একজন পীর, এবং চরমনাইয়ের পীর সারা দেশেই তার কর্মী সমর্থক আছে, এবং এই দলের অনুসারীদের একটা বিরাট অংশ পীরের অনুসারী, পীরের মুরিদ। আর জামাত ইসলামের যে রাজনীতি সেটা হচ্ছে পীরবাদের বিরোধী। এই দুটি দল এক হলো কিভাবে সেটাও প্রশ্ন।
সুতরাং এখন এই দেখা আপনার এই প্রশ্নগুলোর হয়তো উত্তর আমরা জানার চেষ্টা করব, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী এখন যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা তার কাছ থেকে নিশ্চয়ই উত্তরটি পাবো। আরও অতিথিরা যুক্ত হয়েছে, দর্শক আপনাদের সাথে তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। আরিফুল হক চৌধুরী, সিলেটের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আছেন অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল হক, জামাতের কেন্দ্রীয় নেতা। আমরা আপনাদের কাছে আসবো। আরিফুল হক চৌধুরী, আপনার কাছে একটু যদি প্রথমে, যদিও বিরতির সময় হয়ে যাচ্ছে, তারপরেও ছোট করে একটু জানতেই যে আপনার কাছে সেটি, যে নির্বাচনের যেই বর্তমান এখন এই মুহূর্তে পরিবেশ আপনি দেখছেন, বিভিন্ন সময় আপনাদের শীর্ষস্থানীয় নেতা, মহাসচিব থেকে শুরু করে অনেকেই বলেছেন যে লেভিং প্লেইং ফিল্ড এখনো আসলে তৈরি হয়নি, বা পরিস্থিতি খুব একটা অনুকূলে নেই নির্বাচনের। আপনিও তাই মনে করেন কিনা, আরিফুল হক চৌধুরী? সেই যে সকল প্রক্রিয়া যেভাবে হওয়া কথা ছিল অতটুকু আমরা ফিল করতে পারতেছি না আর কি। মানে শঙ্কার জায়গাটা আসলে কোথায় দেখেন? সংখ্যার জায়গাটা এখন পর্যন্ত নির্বাচনে আমি আমার জায়গা থেকে বলতে যাচ্ছি যে ভোটাররা যে ভোট দেবে সেই সব সেন্টারগুলো এখনো ওই দীর্ঘ আওয়ামী লীগের সময় তাদের সুবিধাজনক স্থানে সেন্টারগুলো নিয়ে রাখছে, যেখান থেকে মানে সাধারণ জনগণ, যেখানে ওনারা মনে করেছেন যে এখানে বিরোধী দলের এই গ্রামে বেশি আছে, তাই এখান থেকে সেন্টারটাকে ৩-৪ কিলোমিটার দূরে রেখেছেন। কিন্তু সেইটাকে মানে সহজ উপায়ে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন হলে যেসব সেন্টার হয়তো এসব সেন্টারে না দিয়ে ওইখানে নিয়ে গেছেন, যেখানে রাস্তাঘাট নাই, কমিউনিকেশন নাই, মহিলারা আমি তো আমার নির্বাচনী এলাকায় দেখতে পাচ্ছি প্রায় 30 থেকে 40% লোক এই যোগাযোগের অভাবে আসতে পারবে না। এটা আমি গ্যাস করতেছি। এর জন্য আমি নির্বাচন কমিশনকেও বলছি, রিটার্নিং অফিসারকেও বলছি, অব্যাহতভাবে আপনাদের মাধ্যমে জাতিকেও জানিয়ে রাখলাম। সালাউদ্দিন আহমেদ বলেছেন, আপনাদের একজন শীর্ষস্থানীয় নেতা, যে ইসি এবং একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে। ইসি এবং একটি রাজনৈতিক দল বলতে আপনারা আসলে কোন দলকে বোঝাচ্ছেন? কারা নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ খুঁজছে বলে আপনাদের কাছে মনে হচ্ছে? এটা আমার মনে হয় উনি এটা ব্যাখ্যা দিতে পারবেন, কারণ এই মুহূর্তে ইসির সঙ্গে এটা কি আমি এটা বলতে পারছি না। বিভিন্ন গণমাধ্যমগুলোতে যেটি বলা হচ্ছে যে আমরা জানি যে 17 জানুয়ারি তারেক রহমান সাহেবের, আমরা জানি যে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের একটি আনুষ্ঠানিকতা ছিল, এবং তিনি বলেও ছিলেন যে সেখানে কোনো রাজনৈতিক কোনো অনুষ্ঠান নয়, তিনি আবু সাঈদের কবর জিয়ারত করবেন, সেখানে তার পরিবারের সাথে হয়তো কিছুটা সময় কাটাবেন। কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি যে ইসি এক ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিলেন, যার জন্য তিনি সেটা মেনে সেই কর্মসূচি পালন করেননি। এবং যখন বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়, তখন আমরা রাজনৈতিক কয়েকটি দলকে দেখেছি যে এই বিষয়ে এক ধরনের অবস্থান নিতে, যে কেন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, বা উনি কেন সেই জায়গায় কবর জিয়ারত করতে যাবেন, বা এই ধরনের কর্মসূচি পালন করবেন। এই ধরনের এক ধরনের বক্তব্য আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসতে। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের আগেই, এই যে আমরাও আলোচনা করছিলাম আমাদের আরেক অতিথির সাথে, যে এক ধরনের পাল্টা অভিযোগ যে কে কাকে ছাড় দিচ্ছে, কে কি সুবিধা পাচ্ছে, সেটি নিয়ে এখনই দর কষাকষি জায়গায় আসলে চলে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। আরিফুল হক চৌধুরী, আপনার কাছে আসলে বিরতির আগের প্রশ্নগুলো রেখে গিয়েছিলাম, নিশ্চয়ই আশা করি আপনি উত্তর দেবেন। ক্লিয়ার করে বলেন, আমি একটু। সেটি হচ্ছে যে একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে বলে আপনারা মনে করছেন, সে একটি রাজনৈতিক দল আসলে কাদেরকে মনে করছেন আপনারা? এবং একই সাথে যে বর্তমানে যেভাবে একটি দল আরেকটি দলকে নানাভাবে অভিযোগে অভিযুক্ত করছে, তাতে কতটা নিরপেক্ষ এবং একই সাথে শঙ্কামুক্তভাবে আপনারা মনে করেন নির্বাচনটি সম্পন্ন করা সম্ভব হবে? ডে ওয়ান থেকেই একটি দল, এটা তো আমাদের কথা না, এটা তো আপনার মিডিয়ার মাধ্যমে প্রকাশ হচ্ছে, কখনো পেয়ার নিয়ে, কখনো বিভিন্ন ইস্যু নিয়ে নন ইস্যুকে ইস্যু তৈরি করে, যাতে মানে একটা প্রবলেম ক্রিয়েট করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে তো
তো বোঝা যাচ্ছে যে কারা নির্বাচন চায়, কারা নির্বাচন চায় না। তো তারা তাদের এই মানে নিজেদের মধ্যে নিতে পারে নাই, এবং তারা তাদের যে জোটগতভাবেও তারা একত্রিত হতে পারে নাই। তো সেই ক্ষেত্রে তারা এখন নানাবিধ এটা ইতিমধ্যে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিতেই আপনাদের মিডিয়ার মাধ্যমে যে সকল তথ্য বেরিয়ে আসে সেটার থেকেই মানুষ গ্যাস করতেছে। কিন্তু আরিফুল হক ভাই, আপনার নির্বাচনী আসনে আহ, যে মানে এরকম কোনো সমস্যা দেখছেন কি? না, আমরা তো রিমোট এলাকায়, আমাদের এলাকায় দেখছি বলতে এখন পর্যন্ত তো আমি যে এলাকায় নির্বাচন করতে যাচ্ছি, আমার এখানে না দেখলে বুঝতে পারবেন না যে এখানে এক গ্রামের সঙ্গে আরেক গ্রামের, আমি শহরে আসতে আসতে যেখানে নেটেরই আপনার মিলে না, আপনার নেট মিলে না, যেখানে আপনার কমিউনিকেশনের এতই ব্যাকআপ যে সেখানে দিনের কথাগুলো তো আমি আস্তে আস্তে রাত্রে আসি। তো এই পর্যন্ত আমাদের এখানে পরিবেশও তো তেমন এখন পর্যন্ত আমার এখানে হয় নাই। তো বিষয়টা এই পর্যন্ত, কিন্তু তার মানে আপনার এলাকায় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে, মোটামুটি সুষ্ঠু আছে? আপনার এলাকায় নির্বাচনী পরিবেশ মোটামুটি সুষ্ঠু বলে আমরা ধরে নিতে পারি? জি, জি। আচ্ছা, এটি অবশ্যই একটু খুবই ভালো খবর, কারণ অন্যান্য এলাকাতেও আসলে এরকম প্রার্থীরা যদি মনে করেন তার এলাকার নিরাপদ, তার এলাকার ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, তাহলে সেটি অবশ্যই আসার কথা। অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল হক, আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে 11 দলের যে জোট আপনাদের, সেখান থেকে আমরা জানি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আর নেই। তাদের যে আসনগুলো নিয়ে এরই মধ্যে আপনাদের সাথে আলোচনা হয়েছিল, এবং একই সাথে আমরা জানি যে 47টি আসন এখন পর্যন্ত কিন্তু আপনারা জোট থেকে কোনো প্রার্থী দেননি। সেখানে নতুন করে প্রার্থীর কোনো পরিকল্পনা আপনাদের এর মধ্যে হয়েছে কিনা, এবং ইসলামী আন্দোলনের সাথে আপনারা কোনো ধরনের আলোচনায় সামনের দিনগুলোতে আমরা দেখতে পাবো কিনা আপনাদেরকে? জি, ধন্যবাদ। এটা তো ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ব্যক্তি, ওনারা বলেছেন যে ওনারা আমাদের সাথে আসতে 11 দলের জোটে আপাতত এখনো থাকছেন না। তবে জামাত এখনো চাচ্ছে যে তারা ফিরে আসুক এবং 11 দলের জোটের সাথে থাকুক। জি, কিন্তু আসলে জামাতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল আপনারা একতরফাভাবে তাদের উপর আসন চাপিয়ে দিয়েছেন যে এই আসনে তারা নির্বাচন করুক, এই আসন তাদের পছন্দসই বা যেখানে তাদের প্রার্থীদের জয়ের সম্ভাবনা আছে সেসব আসন আপনারা দিতে চাচ্ছেন না, এটা হচ্ছে তাদের অভিযোগ। আপনি কি বলবেন? এটা ওনারা বলেছেন ওনাদের মতো করে, কিন্তু মনে করেন যেখানে জামাতের প্রার্থী আগে থেকেই তারা কাজ করছেন এবং তাদের ওইটার অনেক বেশি ওখানে অবস্থান অনেক ভালো, তো ওনারা যদি বেছে বেছে জামাতের সেই আসনগুলোই নিতে চান, এটা তো আসলে বাস্তবসম্মত কথা নয়। ওনাদেরও তো দেখতে হবে যে কোনটা, আবার তারপরে যেখানে যে আসনগুলো চাচ্ছেন সেখানে তাদের অবস্থানটা কি, সেটাও তো মূল্যায়ন করার ব্যাপার আছে। কিন্তু শুধু কি আসন ভাগাভাগি নিয়ে সমস্যা, না জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামাত ইসলামের রাজনৈতিক মতাদর্শিক পার্থক্যটা অনেক বেশ প্রকট বলেই ঐক্যটা শেষমেশ ভেঙে গেল? এই ধরনের কোনো কথা আলোচনা হয়নি বা ওনারাও বলেন নাই যে জামাত ইসলামের সাথে তাদের আদর্শিক কোনো দ্বন্দ্ব আছে। বাহ্যিকভাবে আসনের কথাটা ওনারাও বলেছেন, আমরাও তাই মনে করছি। আমরা আসলে এই প্রশ্নটা যেহেতু আমাদের সাথে আছেন আশরাফ আলী, এখন তার কাছে আসলে করতে চাই যে আসন নিয়ে কি আসলে আপনাদের ভিতরে এই যে জোট আপনারা করলেন সেটির মধ্যে না থাকার কারণ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সহ-আলোচক বৃন্দ, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন শ্রোতা মণ্ডলী। আসন নিয়ে ভাগাভাগি এই কথাটা কখনই আসে না। আমরা আমাদের বক্তব্য গতকালকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত আমরা বলেছি কি কারণে আমরা এই 10 দলের সাথে 11 দলের সাথে আমরা
সমঝোতার ভিত্তিতে নির্বাচন করতে পারি নাই কেন, গতকালকে আমার বিস্তারিত বলছি। সেখানে শুধু সিট ভাগাভাগি না, সেখানে আদর্শিক রাজনৈতিক, তারপরে হলো আপনার ইনসাফ ভিত্তিক বন্টন, তিনটা কথাকে আমরা বলেছি সেখানে। গতকাল এর ব্যাপারে বিস্তারিত বলেছি, আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না। আজকে সমস্ত পত্রিকার প্রথম পৃষ্ঠায় এই নিউজগুলো এসেছে, বিস্তারিত কথা সেখানে এসেছে। এই নিয়ে আর কিছু নতুন করে আর কিছু বলতে চাই না। নতুন করে সমঝোতার কোনো সম্ভাবনা আছে কি? নতুন করে ভেঙে যাওয়া জোড়া লাগানোর কোনো সম্ভাবনা আছে কিনা? না, জোড়া ভেঙ্গেও তো যায় না। আমরা নির্বাচনী সমঝোতা, এই শব্দটা পীর সাহেব চরমনাই উনি প্রথম এনেছেন। এটার আলোকে আমরা এবার মনে করছি যে ইসলামিক এবং দেশপ্রেমিক একটা দলগুলো একটা ওয়ান বক্স পলিসি, এই পদ্ধতিটা পীর সাহেব চরমনাই প্রথম কথা বলেন। এ ব্যাপারে সবার সাথে যোগাযোগ করার পরে আমরা প্রথম 8টা দল আমরা এখানে একত্রিত হয়েছি। 8টা দল একত্রিত হওয়ার পরে আমরা ঢাকায় সমাবেশ করছি, বিভিন্ন বিভাগে আমরা সমাবেশ করেছি, ঐক্যবদ্ধভাবে করেছি। কিন্তু এর মধ্যে দেখা গেল এনসিপি, এলডিপি, এবি পার্টি, এই 3টা দল, এই যে 8 দলের সাথে যুক্ত হয়ে 11 দল হবে, এইটা কোনো সত্যিকার অর্থে 8 দলের সাথে কোনো ফলপ্রসূ আলোচনা বৈঠক হয় না। সবচেয়ে মজার ব্যাপার হলো এরপরে তারা এলেন, তাদেরকে যে আসন বন্টন, কি কোথায় কয়টা আসন পাবে, এইটা কিন্তু এই জামাত ইসলামী ছাড়া কেউ এটা জানে না। এই আসনগুলি তারাই এককভাবে এদেরকে দিয়েছে। এমনকি আমাদেরও যে আসনগুলি আমাদের ফিক্স ছিল, সেই আসনেও তারা দিয়ে দিয়েছেন এবি পার্টি, তারা দিয়েছেন এনসিপি, তারা দিয়েছেন এলডিপি, দিয়েছেন তারা। এখান থেকে তারা যে, এটা ছিল মূলত নির্বাচনী সমঝোতা, এটা কোনো জোট ছিল না, জোটের কোনো রূপ ছিল না। এখানে আমার ভাই বলেছেন বাস্তবতার নিরিখে আমরা এখানে প্রার্থী দেব, আমরা যেখানে যে প্রার্থী জয়লাভ করতে পারেন, যার অবস্থান আমরা তাকেই দেব। আপনারা জানেন 2018 সালে আমরা 300 আসনেই নির্বাচন করেছিলাম। একটা আসন ওটা আমরা রাখতে করতে পারি নাই সামান্য একটু কারণে। আমরা সারা দেশে কিন্তু আমাদের কম বেশি একটা নেটওয়ার্ক আছে, সেখানে জামাত ইসলাম 25 আসন নির্বাচন করত। তারপরে 14 বছর, এই যে 16 বছর 17 বছরের মধ্যে আমাদের আল্লাহর রহমতে সারা দেশের নেটওয়ার্ক আছে, সেখানে কে কোন আসনে জিততে পারবেন এটা যেমন জামাত চিন্তা করে, আমরাও তো সেইভাবে আমাদের একটা জরিপ আছে। এই 2 জরিপ নিয়ে কোনো চুলচেলা বিশ্লেষণ কখনোই হয় নাই। এইটা জামাত ইসলামী এই যে সিটগুলো এককভাবে বন্টন করলেন, এইটা আমি মনে করি আটদলীয় প্রথম যে নির্বাচনী সমঝোতা ছিল এটার সাথে একটু সাংঘর্ষিক হয়েছে। এটা ছিল সবাই সম্মিলিতভাবে বসে চিন্তা ভাবনা করে কোন দল আনবো, কারে কয়টা দেবো, এই আলোচনা করা। কিন্তু এটা কিন্তু জামাত ইসলাম করে নাই। দ্বিতীয় নম্বর যেটা হলো, আমরা যারা ইসলামী দল করি, ইসলামী দলের উদ্দেশ্য হলো যে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করা। কারণ আমরা বিশ্বাস করি ইসলামই একমাত্র মানবতার মুক্তির পথ। মানুষের অধিকার বলেন, মানুষের সুরক্ষা বলেন, মানবাধিকার বলেন, দুর্নীতি দুঃশাসন মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র বলেন, আমরা এটাকে মনে করি যে একমাত্র ইসলাম এইটা সমস্যার সমাধান দিতে পারে। তারপরে বিদেশি আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তির মোকাবেলা করে একটা দেশপ্রেমিক জনতা গড়ে তোলা, এটা ইসলামই পারে। আমরা দেখেছি স্বাধীনতার 54 বছরের মধ্যে এদেশে অনেক দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, দফার পরিবর্তন হয়েছে, সরকার কাঠামোর পরিবর্তন হয়েছে, কিন্তু ফেসিবাদ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সাম্রাজ্যবাদ মুক্ত একটা চিন্তা চেতনা সমৃদ্ধ একটা রাজনৈতিক ধারা কখনো গড়ে ওঠে নাই। এর জন্য আপনারা একসাথে জোট করেছিলেন। আশরাফ আলী, এখন আপনাকে আমার একটু থামাতে হচ্ছে, কারণ একটি প্রশ্ন আপনি যেটা তুলেছেন যে আশরাফুল হকের কাছে হয়তো এই প্রশ্নটা আমরা করতেই পারি, সেটি হচ্ছে যে জামাত আপনাদের সাথে আলোচনা ছাড়াই অন্য যে দলগুলো জোটভুক্ত হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করা, কে কোন আসন পাবে সেই আসনে তাদেরকে নির্ধারণ করা, এবং আপনারা বলছেন যে আপনাদের
যে আসরে জয়ী হবার সম্ভাবনা ছিল সেখানেও আসলে আপনাদের প্রার্থীকে না দিয়ে অন্য প্রার্থীকে হচ্ছে তারা বা অন্য দলকে সেখানে প্রাধান্য দিচ্ছে, এ ধরনের কথাগুলো আপনি বলছিলেন। আশরাফুল হক, যদি আপনি এই বিষয়ে উত্তর দেন যে জামাতকে এককভাবেই আসলে এই সিদ্ধান্তগুলো নিয়েছে? আমার একটা খালি করা হয়েছে, আর দুইটা তো পয়েন্ট রয়ে গেল, আমি বলে একত্রে বলে দিলেই সুবিধা হয়। আমি যে একটা বললাম যে আসনের ব্যাপারে যে ধরনের আমাদেরকে ডার্ক সাইডে রেখে তারা এককভাবে আসন বন্টন করলো, এইটা 8 দলীয় সমঝোতা ভিত্তিক যে এই একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল এক ওয়ান বক্স পলিসিতে, এটার সাথে একটু আমি মনে করি, আমরা মনে করি সাংঘর্ষিক। দ্বিতীয় নম্বর যেটা ছিল সেটা ছিল খ্রিস্টান সম্প্রদায়ের একটা সংগঠন জামাতের মোহতারাম আমিরের সাথে দেখা করছিলেন। তারা বলছিলেন আপনারা ক্ষমতায় গেলে আপনারা কি শরিয়া আইন কায়েম করবেন কিনা। উনি তখন বলছেন আমরা প্রচলিত আইনেই রাষ্ট্র চালাবো। আমরা তো যারা ইসলামের দল করি, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়া হলো মূল উদ্দেশ্য, কারণ এই দীর্ঘদিনের 54 বছরের ব্যর্থতার গ্লানি একমাত্র মুক্ত পারে ইসলাম। কাজে এখন এইখানে যদি উনি বলেন যে আমরা এইটা করব না, যেমন বিএনপির এক ভাই বলেছেন আমরা শরিয়ায় বিশ্বাস করি না, 92% মুসলমানের দেশে কেউ যদি বলে শরিয়ায় বিশ্বাস করি না, কেউ যদি বলে যে আমরা শরিয়া আইন কায়েম করব না, সেইখানে তো এটা তো আদর্শিক একটা সমস্যা। এই জন্য আমরা বলি যে আমরা বলছি যে পর্যায় কেন্দ্রিক আমরা নির্বাচন ইস্তাহারে এই শরিয়া আইনের কথাটা উঠাবো। জনগণ যদি আমাদেরকে এটার পক্ষে ম্যান্ডেট দেয় আমরা এটা পর্যায়ে কায়েম করবো, এবং জনগণকে বুঝাইয়া যে দীর্ঘদিনের রাজনীতিতে ব্যর্থতা গ্লানি এইটাকে এখনো দূর করতে পারে ইসলাম, এই কথাটা বুঝাবো। জনগণ আমাদের পক্ষে থাকলে আমরা যদি ক্ষমতায় যাই আমরা পর্যায় কেন্দ্রিক বাস্তবায়ন করবো, আর না দিলে না করবো। কিন্তু উনি তো 8 দলীয় জোট তৈরি হয়েছিল ইসলামী বাক্যে একটা বাক্য হবে, ইসলামী দলগুলো একটা বাক্য, সেইখানে উনি যদি বলে যে না আমরা প্রথম আইনি রাষ্ট্র চালাবো, সরিয়ে আমরা বাস্তবায়ন করবো না, এইটা একটা আদর্শিক হয়েছে, সমস্যা হয়েছে। দ্বিতীয় নম্বর যেটা হলো যে উনি ওই যে জামাতের মোহতারাম আমির উনি তারিক জিয়া সাহেবের সাথে দেখা করছিলেন, দেখা করার পর উনি বলছেন বেগম খালেদা জিয়া যে প্ল্যাটফর্ম ঐক্যের একটা পাঠাতন তৈরি করে গেছেন, এই পাঠাতনের উপর দাঁড়িয়ে আমরা আগামীতে জাতীয় সরকার গঠন করব। যারা হলো আমাদের প্রতিদ্বন্দ্বী যাদের সাথে আমরা এই এত বড় একটা নির্বাচনে সমঝোতা করলাম, তাদের সাথেই যদি উনি নির্বাচনে কি বলে একটা জাতীয় সরকার গঠন করে, এটা কিন্তু 8 দলীয় বা এই 10 দলীয় কোন মিটিংয়েই এই বিষয়ে উত্থাপন হয় নাই, এটা উনি এককভাবে বলেছেন। এই যে দুইটা, একটা রাজনৈতিক একটা আদর্শিক, এবং এই যে সিট যে বন্টন করেছেন এইটা অনেকটা সুষম ভাবে, এইটা অনেকেই বলে যেটা হয় নাই।